হেই হ্যালো সিনেমা লাভার্স, কেমন আছেন সবাই? সঙ্গে আছি আমি আরাফাত। আর আজ আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটার নাম গাত্তা কুষ্টি 2। নাম শুনে বুঝতে পারছেন এটা প্রথম মুক্তি পাওয়া সিনেমা গাত্তা কুষ্টি এর পরের পার্ট। তাই এই সিনেমার গল্প দেখার আগে প্রথম পার্ট দেখে নিলে গল্পটা আরো ভালোভাবে বুঝতে সুবিধা হবে। প্রথম সিনেমার শেষে ভীরা আর কীর্তির সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছিল এবং তারা নতুন জীবন শুরু করেছিল। কিন্তু গল্পটা সেখানেই শেষ হয়নি। বিয়ের পর তাদের জীবনে কি কি পরিবর্তন আসে, নতুন দায়িত্বের সঙ্গে কি নতুন সমস্যাও আসে, আর এমন কি ঘটে যা আবার তাদের কঠিন এক পরিস্থিতির সামনে দাঁড় করায়। এই সব প্রশ্নের উত্তর দিতে 2026 সালে মুক্তি পেয়েছে গাত্তা কুষ্টি 2। এটা একটা পারিবারিক কমেডি মুভি। তাহলে গাইস, বেশি কথা না বাড়িয়ে চলুন মুভির কাহিনী শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা একটা হসপিটালের সিন দেখতে পাই। কীর্তি হাসপাতালের বেডে শুয়ে আছে। সে সন্তান সম্ভবা এবং তার স্বামী ভীরা তার পাশেই দাঁড়িয়ে আছে। তাকে অনেকটা চিন্তিত দেখাচ্ছে। কীর্তির ইচ্ছে ছিল যে এই কুস্তি খেলার শীর্ষ জয় করা অবধি সে থামবে না, কিন্তু এখন বোধহয় তাকে দিয়ে আর এটা সম্ভব না। তাই সে চায় তার মেয়ে কুস্তি খেলে দেশের নাম উজ্জ্বল করুক। ভীরা বলে, তুমি কেন খেলতে পারবে না? তোমার কি অনেক বয়স হয়ে গেছে? একদম চিন্তা করবে না, এসব ব্যাপারে আমি তোমার সাথে আছি। সে কীর্তির পেটে হাত রেখে তাদের মেয়ে বাচ্চার কসম খেয়ে বলে সে সব সময় তার পাশেই থাকবে। এরপর দৃশ্য কয়েক বছর পরে চলে আসে। এখন ভীরা আর কীর্তির একটা 6 বছর বয়সী মেয়ে আছে, তার নাম মাথি। দেখা যায় ভীরা সকালে ভিড় ঠেলে পানি আনতে যায়। এরপর ঘর পরিষ্কার করে, রান্নার কাজ করে, মাথিকে স্কুলে নিয়ে যাওয়া আসা এবং তার দেখাশোনা করে। অর্থাৎ এই ঘরের সমস্ত কাজ ভীরাই করে। একদিন সকালে যখন সে কাজ করছিল তখন তার বন্ধু পার্থা ঘরে আসে আর তাকে ঘরের সব কাজ করতে দেখে অবাক হয়ে বলে, এসব কি করছিস? ভীরা বলে, দেখতেই তো পাচ্ছিস রান্না করছি। এখন তার বন্ধু বলে, তুই কি ভুলে গেছিস যে তুই পুরুষ মানুষ? মহিলাদের মতো এসব ঘরের কাজ না করে চাকরি বাকরি হোক বা অন্য কিছু কর। পুরুষ মানুষকে এভাবে ঘরের কাজে শোভা পায় না। ভীরা তাকে বলে, যদি একটা মহিলা মানুষ ঘরের সমস্ত কাজ করতে পারে, বাচ্চা দেখাশোনা করতে পারে, তাহলে একজন মহিলা ইনকাম করলে স্বামী কেন ঘরে বসে কাজ আর বাচ্চাদের দেখাশোনা করতে পারবে না? পার্থা তার কথার পাল্টা একটা যুক্তি দিতে চাচ্ছিল, কিন্তু এর মধ্যে তাকে কথা বলার কোনো সুযোগ না দিয়ে ভীরা তার মেয়েকে নিয়ে স্কুলে চলে যায়। পরপর কয়েকবার কীর্তি অলিম্পিক জেতার কারণে সে সেই কোটায় রেলওয়ে স্টেশনে অফিসিয়াল সরকারি চাকরি পেয়ে যায়। কীর্তি অফিস আর কুস্তি সামলাচ্ছিল, আর এদিকে ঘর আর মেয়ে সামলাচ্ছিল ভীরা। ভীরা মাথিকে স্কুলে পৌঁছে দিলে মাথি তাকে বলে, তুমি প্রতিদিন আমাকে দেরি করে স্কুলে পৌঁছে দাও, এখন আমাকে ম্যাডামের বকা খেতে হবে। ভীরা তাকে ক্লাসরুম পর্যন্ত পৌঁছে দিলে তার স্কুল টিচার সব দেখে বলে, কয়টা বাজে খেয়াল করেছেন? ভীরা কাজের বাহানা দিয়ে চলে আসতে চাইলে তখন তার টিচার বলে, কোথায় যাচ্ছেন? আজকে প্যারেন্টস মিটিং ডাকা হয়েছে, এখানে এসে বসুন। ভীরা টিচারের কথা মতো প্যারেন্টস মিটিং এ বসে। টিচার তাকে মাথির মার্কশিট দেখায় আর বলে তার রেজাল্টের অবস্থা খুবই খারাপ। বাসায় কি তাকে কোনো পড়াশোনা করানো হয় না? টিচার তাকে বারবার পড়াশোনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে আর সে হাসি মুখে আশেপাশে অন্য প্যারেন্টসদের দিকে তাকিয়ে থাকে, মুখে কিছুই বলে না। যখন টিচার তাকে মার্কশিটে সাইন করতে বলে তখন সে কোনো রকম সাইন দিয়ে টিচারকে বলে, আমাকে এখন কুস্তি খেলা দেখতে যেতে হবে। তার কথা শুনে মিটিং এ থাকা অন্য প্যারেন্টসরা অবাক হয়। একজন ছেলের মা তার স্বামীকে জিজ্ঞেস করে সে কুস্তি খেলা দেখতে কেন যাবে। তার স্বামী বলে, আরে তুমি জানো না তার বউ তো অনেক বড় কুস্তিগীর। পরের সিনে দেখা যায় কীর্তি কুস্তি খেলছে, কোচ তাকে নির্দেশনাও দিচ্ছে। ভীরা সেখানে পৌঁছালে দেখতে পায় কীর্তি বিপক্ষের মেয়েটাকে প্রায় ধরাশায়ী করে ফেলেছে। তখন সে তাকে ইশারায় বলে উল্টো ভাবে ঘুরে বিপক্ষ দলের মেয়েটাকে ঘুরিয়ে আছাড় মারতে। কীর্তিও তাই করে। দেখতে দেখতে কীর্তি জিতেও যায়, কিন্তু তবুও কোচের বোধহয় ব্যাপারটা ভালো লাগে না, কেননা সে কীর্তির কোচ অথচ তাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল ভীরা। কীর্তির কোচ তার কাছে যায়, তাকে বাহাবা দেয় আর বলে, তুমি তো কপাল করে এরকম একটা স্বামী পেয়েছো, এমন সাপোর্টিভ স্বামী থাকলে তোমাকে হারানোর সাধ্যকার। যদিও সে মুখে ভীরার প্রশংসা করে, তবে তার ফেস এক্সপ্রেশন দেখে আমরা বুঝতে পারি যে আসলে সে হয়তো ভীরাকে পছন্দ করে না। এরপর একদিন আন্তর্জাতিকভাবে কুস্তিগীরদের পুরস্কার দেওয়া হচ্ছিল। মিনিস্টার এক এক করে সেখানে সব ট্যালেন্টেড খেলোয়াড়দেরকে পুরস্কার দেয়। কীর্তিকেও ঢেকে পুরস্কার দেওয়া হয়। মিনিস্টার সাহেব তাকে মেডেল পরিয়ে দেয়। এরপর সবার উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলে, একজন মেয়েকে যে শুধু ঘর সংসার সামলাতেই হবে এমনটা নয়, বরং সে বিভিন্ন বিষয়ে দক্ষতা দেখাবে। আমি চাই কীর্তির মতো সবাই প্রতিষ্ঠিত হোক, নিজের যোগ্যতা প্রদর্শন করুক। অন্যদিকে কীর্তির এই সাফল্যে তার বিপক্ষ দলের কুস্তিগীর মেয়েটি মোটেও খুশি ছিল না। সেই সাথে কীর্তির কোচ এবং তার স্ত্রী আর
ছোট ছেলে অধীর আগ্রহে বসেছিল যে তাকে বোধহয় এক্ষুনি মিনিস্টার ডাকবেন, কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হয়। মিনিস্টার তাকে স্টেজে ডাকে না। এমনকি অনুষ্ঠান শেষে যখন কীর্তিকে সাংবাদিকেরা ঘিরে ধরে তখন সে ভীরাকে খুঁজছিল। কীর্তিকে কাউকে খুঁজতে দেখে তার কোচ ভাবে সে হয়তো তাকে খুঁজছে, কিন্তু তখনই সে ভীরার নাম ধরে ডাকতে থাকে। মনক্ষুণ্ণ হয়ে ঘরে এসে কোচ যখন ভাত খাচ্ছিল তখন তার স্ত্রী তাকে বলে, কোচ হয়ে সারাদিন পুরুষ মানুষের মতো খাটাখাটনি করে কি লাভ যদি কোনো পুরস্কার না পাও? এর চেয়ে তো ভালো তুমি ভীরার মতো ঘরের কাজ শুরু করে দাও। তার ছোট ছেলে তাদের চিৎকার চেঁচামেচিতে ঘুম থেকে উঠে যায় আর সব কথা শুনে ফেলে। কোচ ছেলের সামনে অপমানিত বোধ করে, তার মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। দৃশ্য এবার চলে যায় মাথির স্কুলে। আজকে তাদের ক্লাস নিতে এসেছে মিনু নামের নতুন একটা ম্যাম। সে বাচ্চাদের সাথে পরিচয় হওয়ার জন্য এক এক করে সবাইকে তাদের পরিচয় বলতে বলে। বাচ্চারা তাদের নাম আর তাদের বাবা মা কি করে সেসব বর্ণনা করতে থাকে। মাথির পালা আসলে সে বলে তার নাম মাথি আর তার মা একজন কুস্তিগির। একটু থেমে বলে আমার বাবাও কুস্তিগির। তখন ক্লাসে তার সব সহপাঠী হেসে ওঠে। ম্যাম সবাইকে জিজ্ঞেস করে তোমরা কেন হাসছো? তখন একটা ছেলে বলে মিথ্যা কথা বলছে ম্যাম, ওর বাবা তো একজন হাউস হাজব্যান্ড। মাথি প্রচন্ড রেগে গিয়ে ছেলে দুটোকে মেরে বসে। তাদের মধ্যে হাতাহাতি হয়। প্রিন্সিপালের রুমে বাচ্চাদের নেওয়া হলে দেখা যায় মারামারি করতে গিয়ে মাথির গালেও কিছুটা ব্যথা লেগেছে। ভীরা স্কুলে ছুটে এসেই দেখে মাথি ব্যথা পেয়েছে। সে টিচার মিনুকে বলে, আপনার ছেলেদের সামলে রাখতে পারেন না? এখন আমার মেয়েকে মেরে কি করেছে? মিনু বলে, আমি ওদের মা নই, আমি টিচার, আর এই মারামারিটা মাথি শুরু করেছিল আগে। হেড টিচারকে ভীরা সরি বলে, কিন্তু টিচার মাথিকে সরি বলতে বললে মাথি বলে সে কোনো ভুল করেনি, তাই সে সরি বলবে না, তাকে উল্টো সরি বলতে হবে। ভীরা মাথিকে মানানোর চেষ্টা করে। তখন বাইরে চেঁচামেচির আওয়াজ শুনে ভীরা সেখানে চলে যায়। স্কুল বাসের ড্রাইভারকে কিছু গুন্ডা মারছিল। তখন একজন টিচার ধমক দিয়ে বলে, স্কুলের মধ্যে এসে গুন্ডাগার্দি কেন করছো? ডাকবো পুলিশকে? এই বলে সে পুলিশকে ফোন দিতে নেয়। গুন্ডাগুলো তার হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে ফেলে দেয় আর টিচারকে থাপ্পড় মারতে চায়। তখন তার হাত ধরে ফেলে ভীরা আর বলে, শিক্ষকরা সম্মানীয় ব্যক্তি, জানিস না? আর তুই কিনা তাদের গায়ে হাত তুলবি? এরপর সে এক এক করে সব গুন্ডাদেরকে মারতে থাকে আর আমরা দেখতে পাই স্কুলের বাচ্চারা চিয়ার্স করছে। মাথি তার বাবাকে হাউস হাজব্যান্ড বলা ছেলে দুটোকে বলে, দেখলি তো আমার বাবাও কুস্তিগির, আর যদি আমাকে মারার সাহস দেখিয়েছিস তাহলে আমার বাবা তোদের কি অবস্থা করবে বুঝতে পারছিস তো? গুন্ডাগুলো মার খেয়ে চলে যাওয়ার সময় ভীরাকে থ্রেট দিয়ে যায় যে তোকে পরে দেখে নেব। হেড টিচার তাকে ধন্যবাদ জানায় আর নতুন ম্যাডাম মিনু খুব ইমপ্রেস হয়ে বলে, তাহলে আপনি হাউস হাজব্যান্ড না, প্রমাণ করে দিলেন। রাতে বাসায় মাথি আর ভীরার ক্ষততে ওষুধ লাগিয়ে দিতে দিতে কীর্তি তাদের খুব বকাঝকা করে। মাথি বলে তার কোনো দোষ নেই। সে ল্যাপটপ দেখিয়ে বলে সে তো তার বাবাকে কুস্তি খেলতে দেখেছে, তাই বলেছে। অন্যদিকে দেখা যায় কীর্তির কোচ কীর্তির বিপক্ষে যে মেয়েটি খেলবে তাকে বলে, আমি চাই তুমি ফার্স্ট রাউন্ডেই কীর্তিকে হারাও, যত সাহায্য লাগে আমি তোমাকে করব। মেয়েটি খুশি হয়ে তাকে ধন্যবাদ জানালে সে রেগে বলে, তুমি ওকে হারালে সেটা হবে আমার ধন্যবাদ। এই সিনের মাধ্যমে আমরা বুঝতে পারি কোচ এবার কীর্তিকে হারানোর জন্য উঠে পড়ে লেগেছে। এরপর দেখা যায় ভীরা প্রতিদিনের মতো তার ঘরের কাজ সব শেষ করে পাড়ার ভাবিদের সাথে গল্প করতে বসে, আবার একসাথে তাস খেলে ও কফিও খায়, আর কীর্তিকে অফিসে টিফিন দিয়ে আসে। রাতে বাড়িতে ফিরলে তাকে কুস্তি প্র্যাকটিস করতে সাহায্য করে। তার বন্ধু পার্থা তাকে হাউস হাজব্যান্ডের ভূমিকায় দেখতে পারছিল না, তাই সে এক ফোন দিয়ে আটে। ভীরা যখন রান্না করে তখন সে ভিডিও করে, যখন ঘর মোছে তখন এসে ভিডিও করে। ভীরার সমস্ত কাজের ভিডিও সে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলে পোস্ট করে। মুহূর্তেই সেই ভিডিওগুলো নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সাংবাদিক আসে ভীরার রান্নার পারফরমেন্স দেখতে। ভীরাও হাসি মুখে তাদের ইন্টারভিউ দেয়। কীর্তি বাড়িতে এসে ভীরাকে সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখিয়ে বলে, এসব কি হচ্ছে? ভীরা বলে সে এসব করেনি, কে করেছে সে জানে না, তবে ভালোই করেছে। তার হাউস হাজব্যান্ড হিসেবে সে অনেক নাম করছে। পরদিন মাথিকে স্কুলে পৌঁছে দিলে ভীরা খেয়াল করে মিনুর চুল অনেক বড়। সে লম্বা বেনি দুলিয়ে হাঁটছে। সে তাকে ডাকে আর বলে, আপনার চুলগুলো অনেক সুন্দর। এরপর আবদার করে বসে, আমি কি আপনার চুলগুলো ধরে দেখতে পারি? ম্যাডাম তাকে চুল ধরে দেখার অনুমতি দিলে ভীরা তার চুল টেনে পরীক্ষা করে দেখে আসলে আসল নাকি নকল চুল। তখন মিনু বলে, আমি জানি তুমি তোমার বউয়ের নকল লম্বা চুল দেখে খুব বড় একটা শখ খেয়েছিলে, তাই বলে এখন তুমি সবার চুল ধরে দেখবে সেটা আসল নাকি নকল? এটা কিন্তু ভালো কথা নয়। সবার বেলায় যে ঘটনা তোমার বউয়ের মতো হবে সেটা কিন্তু সঠিক না। মিনু চলে গেলে মাথিও রেগে ক্লাসে চলে যায়। ভীরা ভাবে তার মেয়ে কেন রাগ করলো। পরের সিনে দেখা যায় মাথি পড়াশোনা করছে। তখন কীর্তি মালায়ালাম ভাষায় থাকা তার মায়ের সাথে কথা বলছিল। মাথি তাকে জিজ্ঞেস করে, সবসময় দেখি তুমি দাদি মাদের সাথে কথা বলো, বাবাকে তো কথা বলতে দেখি না। কীর্তি বলে, মহিলাদের সাথে কি বা কথা বলবে? তখন মাথি বলে, বাবা তো মিনু টিচারের সাথে কথা বলে। কীর্তি এবার হাতের কাছে রেখে মেয়ের কাছে এসে আর
মিনুর ব্যাপারে সবকিছু জিজ্ঞেস করতে থাকে। মাথি বলে তার লম্বা চুল আছে। এটা শুনে তো কীর্তি আরো বেশি জেলাস ফিল করে, কেননা সে জানতো ভীরা বড় চুলের মেয়েদেরকে পছন্দ করে। ভীরা ঘরে আসলেই তার সাথে কীর্তি রাগ দেখায়। আয়নায় নিজের ছোট চুল দেখে একটু হতাশ হয়, পরে চুল পেছনে ফেলে ভীরাকে পাশ কাটিয়ে রুম থেকে চলে যায়। ভীরা তার মেয়েকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তোর মা এত রেগে কেন আছে? মাথিও কিছু না জানার ভান করে ঠোঁট উল্টায়। পরের দিন মাথির স্কুলে যাওয়ার সময় হলে কীর্তি স্কুটি নিয়ে আসে। মাথি জিজ্ঞেস করে, বাবা যাবে না? কীর্তি বলে, আজকে মা যাবে। মাথি কীর্তির সাথে স্কুলে গেলে সে আশেপাশে মিনুকে দেখার জন্য খুঁজতে থাকে। মাথি তাকে দেখিয়ে দেয়। মিনু মাথিকে জিজ্ঞেস করে, আজকে তোমার বাবা আসেনি? কীর্তি রেগে বলে, কেন? বাবার জায়গায় মা চলে আসতে অসুবিধা হয়ে গেল নাকি? একদিন মাথির স্কুলের অ্যানুয়াল ডেতে কীর্তি আর ভীরা উপস্থিত হয়। বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে জয়লাভ করেছে এমন সব বাচ্চাদের পুরস্কার বিতরণ করা হচ্ছিল। তখন হোস্টের দায়িত্ব পালন করছিল মিনু। সে ঘোষণা করে প্রথম শ্রেণীর বাচ্চারা একটা নৃত্য পরিবেশন করবে। যখন মাথি তাদের মধ্যমণি হয়ে নৃত্য পরিবেশন করতে আসে, তখন তাকে দেখে কীর্তির তো চোখ কপালে, কেননা সে কখনোই তাকে নাচ গান শেখায়নি। সে আর চোখে ভীরার দিকে তাকায়। মাথি নাচতে নাচতে স্টেজের সামনে গেলে কীর্তির আর বুঝতে বাকি থাকে না যে মেয়েকে নাচ ভীরাই শিখিয়েছে। অনুষ্ঠান শেষে মাথি আর ভীরা অপরাধীর মতো কীর্তির সামনে দাঁড়িয়ে থাকে। কীর্তি রেগে বলে, কখনো তো তোমাকে খেলাধুলাতে অংশগ্রহণ করতে দেখি না, সেখানে তো তুমি কখনো তোমার দক্ষতা দেখাতে পারোনি। তখনই সেখানে মাথির টিচার আসে আর বাহবা দিয়ে বলে, পড়াশোনায় যদিও তুমি খুবই খারাপ, ফেল মারতে মারতে শেষ হয়ে যাচ্ছ, তবে নাচে কিন্তু খুব ভালো, সেটা বলতেই হয়। ভীরা ইশারায় ম্যাডামকে থামতে বলে, কিন্তু ম্যাডাম তার ইশারা বোঝে না। কীর্তির কাছ থেকে এতদিন ভীরা মাথির পড়াশোনার এই অবস্থা লুকিয়ে রেখেছিল। আজ তা জানতে পেরে কীর্তি খুবই রাগান্বিত হয়। বাসায় এসে কীর্তি মাথিকে শাসায় আর জিজ্ঞেস করে, তুমি আসলে করতে কি চাও? পড়াশোনা করছো না, খেলাধুলাও করছো না। এরপর সে রেগে বলে, তোমার ব্যবস্থা আমি করছি। এরপর ভীরাকে বলে, তুমি কি আমার স্বপ্নের কথা ভুলে গেছো? আমি ওকে ইন্টারন্যাশনাল কুস্তিগির বানাতে চাই। কীর্তি তার আঙ্কেল চিত্তাপ্পাকে মাথির খেয়াল রাখার জন্য বাসায় রেখে চায়, যাতে সে প্রত্যেক দিন কুস্তির জন্য প্র্যাকটিস করে আর প্রোটিন যুক্ত খাবার খায়। সারাদিন বক্সিং প্র্যাকটিস করে মাথি স্কুলে গিয়ে ঘুমিয়ে পড়ে। ভীরা তাকে স্কুলে আনতে গেলে দেখে মিনু ম্যাম মাথিকে কোলে নিয়ে বসে আছে। মাথির গায়ে জ্বর এসেছে। ভীরা কীর্তির কাছে খাবার দিয়ে আসতে গেলে সে তাকে জানায় মাথি খুব অসুস্থ। কীর্তি রেগে যায় আর বলে, চুবি চুবি নাচ শিখে ফেললো, তখন তো অসুস্থ হয়ে গেল না। মাথির ক্যারিয়ার নিয়ে যেহেতু সে চিন্তিত ছিল, তাই তার সাথে ভীরার কথা কাটাকাটি হয়। তাদেরকে দূর থেকে লক্ষ্য করে কোচ সে এই পারিবারিক মনোমালিন্যের সুযোগটাই নেয়। কীর্তি ব্রেক শেষে এক্সারসাইজ করতে ফিরে গেলে ভীরার কাছে আসে কোচ আর চা খেতে খেতে তার সাথে আড্ডা জমায়। তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমাদের পরিবারে কি ঝামেলা চলছে? ভীরা বলে, হ্যাঁ। কীর্তি আমার কথা বুঝতে চেষ্টা করছে না, অযথাই আমার সাথে রাগ দেখাচ্ছে। কোচ তাকে বলে, খেলার এত স্ট্রেস সে নিতে পারছে না। প্রতিযোগিতা করতে গিয়ে সে সারাক্ষণ অনেক ব্যস্ত থাকে, অনেক স্ট্রাগলের মধ্য দিয়ে যায়, যার কারণে তার মেজাজ খিটখিটে হয়ে গেছে। কোচ নিজেকে ভালো মানুষ সাজিয়ে ভীরাকে একটা ওষুধ দেয়, যা আসলে ছিল ক্ষতিকর স্টেরয়েড। সে ভীরাকে বলে, এই ওষুধ খাওয়ালে কীর্তির মানসিক চাপ ও রাগ কমে যাবে এবং সে শান্ত থাকবে। অত্যন্ত সরল এবং নির্বোধ হওয়ার কারণে ভীরা কোচের এই ফাঁদটি ধরতে পারেনি। সে ভাবছিল কোচের কথা মতো এই ওষুধটা কীর্তিকে খাওয়ালে সে শান্ত হবে এবং তাদের বৈবাহিক জীবন সুন্দর হবে। তাই সে কোচের কথা মতো তার খাবারে ওষুধটা মিশিয়ে দেয়। ভীরা পরের দিন একটা কঠিন প্রতিযোগিতায় যায় মিনু আর মাথিকে নিয়ে। অন্যদিকে কীর্তির কুস্তি খেলা শুরু হয়ে যায়। সবসময় চ্যাম্পিয়ন হওয়া কুস্তিগির আজ যেন বিপক্ষ দলের মেয়েটির সাথে পেরে ওঠে না, তার মাথা ঘুরে ওঠে। আমাদের বুঝতে আর বাকি থাকে না যে এইটা সেই ওষুধেরই প্রভাব। দেখতে দেখতে সে ম্যাচের প্রত্যেকটা রাউন্ডেই হেরে যায়। ম্যাচ হারার পর যখন সে হতাশ হয়ে বসেছিল, তখন তার কোচ সেখানে আসে তাকে সান্ত্বনা দিতে। এর মধ্যে একজন তার ডোপ টেস্টের রিপোর্ট নিয়ে আসে। রিপোর্টে দেখা যাচ্ছিল যে সে স্টেরয়েড জাতীয় কোনো কিছু সেবন করেছে। কোচ কিছু না জানার ভান করে তাকে জিজ্ঞেস করে সে কোনো সাপ্লিমেন্ট নেয় কিনা বা কোনো পেইন কিলার নিচ্ছে কিনা। কীর্তি তার ডোপ টেস্ট দেখে অবাক হয়ে যায়। তার জানা মতে সে এই ধরনের কোনো ঔষধ সেবন করেনি। সে দ্রুত বাসায় গিয়ে রান্নাঘরের সব আনাচে কানাচে খুঁজতে থাকে। তার আঙ্কেল গণেশ তাকে শান্ত হতে বলে। খুঁজতে খুঁজতে সে একটা বাটির মধ্যে কোচের দেওয়া সেই ক্ষতিকারক ঔষধগুলো কাগজে মুড়িয়ে রাখা অবস্থায় দেখতে পায়। তখন তার মনে পড়ে যে এই বাটি কিচেনে রেখেছিল। এর আগেও যখন ভীরাকে জিজ্ঞেস করেছিল সে বলেছিল এটা একটা মশলা। কিন্তু ঘ্রাণ শুকে কীর্তির সন্দেহ হয়। সে তার আঙ্কেলকে বলে ওষুধটা ল্যাবে পাঠাতে টেস্ট করার জন্য। তার আঙ্কেল টেস্ট রিপোর্ট নিয়ে হন্তদন্ত হয়ে বাড়িতে ফিরে কীর্তির হাতে রিপোর্ট দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে থাকে। কীর্তি টেস্ট রিপোর্টে স্টেরয়েড জাতীয় ঔষধ লেখা দেখতে পেয়ে অনেক অবাক হয়ে যায়। গ্রামের মানুষজন ততক্ষণে উঠানে ভিড় করে ফেলেছে। এবার কীর্তির কাছে সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে যে ভীরাই তাকে এই ওষুধটা প্রতিদিন দিচ্ছিল। এই জন্যই সে খেলতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছিল, অফিসে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছিল এবং আজকের ম্যাচে সে হেরে গিয়েছে। ভীরার জন্য আজকে তার ক্যারিয়ার ধ্বংসের পথে। গ্রামের লোকজন বলতে থাকে, কে খাবার এসব মিশালো? তখন পার্থা ফোন নিয়ে আসে আর ভিডিও দেখায়, যেখানে দেখা যাচ্ছিল ভীরা খাবারে সেই ওষুধটা মেশাচ্ছে। এবার কীর্তি ভাবতে থাকে তাকে সবাই হাউস হাজবেন্ড বলে অপমান করছিল দেখে হয়তো সে তার
সাথে এমনটা করেছে। তখনই গ্রামের টিভিতে তাদের কুকিং শো দেখাচ্ছিল, যেখানে আজ ভীরাকে জিজ্ঞেস করছিল যে সে কি রান্না করেছে, খাবারের নাম বলতে যেগুলো সে রান্না করেছে। এরপর বিচারকরা ঘোষণা করে মিনু আর ভীরা জিতে গেছে। মিনু খুশি হয়ে ভীরাকে জড়িয়ে ধরে আর তার গালে চুমু খায়। বড় স্ক্রিনে কীর্তি সহ গ্রামের সবাই এটা দেখে একদমই হতাশ হয়ে যায়। এবার যেন কীর্তির মনে আগুনে ঘি ঢালা হলো। অনুষ্ঠানের শেষে ভীরা জাজদের উদ্দেশ্যে বলে, এই সব কিছু কীর্তির জন্যই হতে পেরেছে। সে যদি আমাকে ঘরের কাজ করার সুযোগ করে না দিত, তাহলে হয়তো আমি এই ভালো রান্না শিখতে পারতাম না এবং আজকের পুরস্কারটাও পেতাম না। আমি হাউস হাজবেন্ড হয়ে খুবই গর্বিত। পরের দিনে দেখা যায় ভীরা মেডেল নিয়ে মাথিকে সাথে নিয়ে যখন বাড়িতে ফিরে আসে, তখন উঠানে কীর্তি সহ পাড়া প্রতিবেশী সবাই গম্ভীর হয়ে বসেছিল। তারা খুশি মনে কীর্তিকে মেডেল দেখিয়ে বলে, আজকে কুকিং শো করতে গিয়ে আমরা এই মেডেল জিতেছি দেখো। কিন্তু কীর্তির আঙ্কেল মেডেলটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে, সবকিছু ছারখার করে দিয়ে এখন মেডেল নিয়ে এসেছিস? ভীরা বুঝে উঠতে পারছিল না যে সে আসলে কি করছে, তার ভুলটা কোথায়। তখন তার আঙ্কেল টিভি ওপেন করে আর সেখানে লাইভ নিউজ দেখতে পাওয়া যায়। আজ কীর্তি কুস্তিতে হেরে গিয়েছে এবং খবরের মাধ্যমে বলা হচ্ছে যে সে খাবারের মধ্যে নিষিদ্ধ ড্রাগস সেবন করেছে। ভীরা যদিও হাউস হাজবেন্ড সাজার অ্যাক্টিং করে, কিন্তু আসলে সে কীর্তিকে হিংসা করে আর তার ক্যারিয়ার ধ্বংস করতে চায়। কীর্তি এবার কান্নায় ভেঙে পড়ে। তার ক্যারিয়ারের সাথে এবার তার চরিত্রও দাগ পড়েছে। তাকে মাদকাসক্ত বলে আখ্যায়িত করা হচ্ছে। কীর্তি রেগে গিয়ে ভীরাকে বলে, হাউস হাজবেন্ড হতে যদি তোমার ইগোতে এতই বাধতো তাহলে আমাকে বলতে, আমি ঘরও সামলাতাম, কুস্তির মাঠেও সামলাতাম, কিন্তু তুমি তোমার ইগোর জন্য আমার ক্যারিয়ার ধ্বংস করে দিলে, আমার স্বপ্ন ধুলোর সাথে মিশিয়ে দিলে। ভীরা তাকে বারবার বোঝাতে চায় যে সেসব জেনে বুঝে করেনি, সে তো তার ভালোর জন্যই করেছিল, কিন্তু তার কোনো কথা কীর্তি শোনে না। সে মাথিকে ভীরার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তার রুমে চলে যায়। এরপর এক এক করে গ্রামের সবাই চলে যেতে থাকে, শুধু সেখানে দাঁড়িয়ে থাকে সরল সহজ বোকা ভীরা। পরের দিন পাড়ার সব পুরুষ লোক তাকে বাহবা দেয় আর বলে, তুই যা করেছিস ভালোই করেছিস, বেটা মানুষ সারাদিন মহিলাদের মতো খেটে খাবি আর ও কিনা সব সাফল্য কামাবে, না না তুই কোনো ভুল কাজ করিসনি। কিন্তু ভীরা তাদের মতো মন মানসিকতার মানুষ নয়। সে সত্যি তার স্ত্রীর সাফল্য কামনা করছিল, সবসময় তার পাশেই ছিল। অন্যদিকে মহিলারা কীর্তিকে বোঝাতে থাকে যে স্বামী তোমার খাবারের বিষাক্ত ওষুধ মিশিয়ে দিয়েছে, দিনের পর দিন তোমার স্বপ্ন ভেঙে দিয়েছে, তার সাথে সংসার করা যায় না, তুমি তাকে ডিভোর্স দিয়ে দাও। কীর্তির বিশ্বাস উড়ে গিয়েছিল ভীরার উপর থেকে, তাই সে পাড়ার মহিলাদের কথায় আর তার আঙ্কেল গণেশের কথায় প্রভাবিত হয়ে তার বাবার বাড়িতে মাথিকে নিয়ে চলে যায়। তারা চলে গেলে ভীরা একা বারান্দায় শুয়েছিল। তখন তার কাকি তাকে ডেকে খাবার দেয়। খাবার খেতে খেতে ভীরা বলে তার কোনো দোষ নেই, কোচ তাকে ওই ওষুধ দিয়েছিল কীর্তিকে খাওয়ানোর জন্য। তার কাকি তখন বলে, তুই যা করলি আমার তো তোকে ছেলে বলতে লজ্জা হচ্ছে, কীর্তির সাথে তুই এমনটা করতে পারলি, পুরো সমাজের কাছে মাথা হেট করে ফেলেছিস। আচ্ছা এখন যা হবার হয়েছে, কীর্তিকে ফিরিয়ে নিয়ে আয়। ভীরার উকিল কাকা সত্যনাথকে নিয়ে পরের দিন ভীরা, কীর্তি আর মাথিকে ফিরিয়ে আনতে যায় তাদের বাড়িতে। মাথিকে তখন কীর্তির দাদিমা খাইয়ে দিচ্ছিল উঠোনে। সে তার বাবাকে দেখে ছুটে আসে তাকে জড়িয়ে ধরার জন্য, কিন্তু হঠাৎই তাদের মাঝে বাধা হয়ে দাঁড়ায় কীর্তি। সে মাথিকে নিয়ে ঘরে চলে যায়। ভীরা মাথির পিছু পিছু যেতে চাইলে তার কাকা চলে আসে আর বলে, তুমি এখান থেকে চলে যাও। তখন কীর্তির বাবা তার কথাটা শুনতে চাইলে তার কাকা বলে, ওর কোনো কথা শোনার দরকার নেই, ঘরের কোনায় সারাদিন কাজ করতে করতে ওর মন মানসিকতায় বিগড়ে গেছে। কীর্তি বাইরে এত সাফল্য করছে আর ও ঘরের কোণে বসে শুধু কাজ করবে, এটা ও মেনে নিতে পারেনি। সেই হিংসে থেকে ও সবকিছু করেছে। ভীরা শুরু থেকেই বারবার বলার চেষ্টা করে যে কোচ তাকে ওষুধটা দিয়েছিল কীর্তিকে খাওয়ানোর জন্য, যাতে সে শান্ত থাকে আর ফিট থাকে, কিন্তু ভীরার কথা কেউ বিশ্বাসই করে না। কীর্তির পরিবার তাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করে। ফিরে এসে সে ভাবে কোচের সাথে দেখা করবে, যেই ভাবা সেই কাজ। সে কোচের ট্রেনিং সেন্টারে চলে যায় আর সেখানে গিয়ে তাকে জিজ্ঞেস করে, আমি তো আপনার কথা মতো ওষুধটা দিয়েছিলাম, তাহলে কেন কীর্তির এত বড় সর্বনাশ হয়ে গেল? তখন কোচ আবারও ভালো মানুষ সাজার অভিনয় করে বলে, ওর সাথে তো কোনো সমস্যা হবার কথা ছিল না, আমি তো এটা একজন নামকরা ডক্টরের পরামর্শই নিয়েছি, এখানে ভুলটা বোধহয় তোমার হয়েছে, তুমি ওষুধটা কম বেশি করে খাইয়েছো, যার কারণে ওর উপর উল্টো প্রভাব পড়েছে। আমি দেখছি নিউজের ব্যাপারটা, তুমি মন খারাপ করো না। সরল ভীরা এবারও বোকা বনে যায়। সে কোচের কথা বিশ্বাস করে সেখান থেকে চলে আসে। বাড়িতে ফিরে আসলে তার কাকা, যে কিনা তাকে মিনিস্টার বলে পরিচয় করিয়ে দেয়, সে ভীরাকে জিজ্ঞেস করে শ্বশুর বাড়ি থেকে কি খেয়ে এসেছে। কিন্তু তার উকিল কাকা যে তার সাথে গিয়েছিল সেই কাকা বলে কিছুই খেয়ে আসেনি, উল্টো তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তখন সে ভীরাকে বলে, কি লাভ হলো এতকাল হাউস হাজবেন্ড হয়ে, সেই তো শেষে বদনামের ভাগিদার হতে হলো। একবার দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় একদিন মাথি ভীরার কাছে ফোন দেয় আর বলে, তোমাকে আমি খুব মিস করছি বাবা, তুমি কি খেয়েছো? তারা নিজেদের মধ্যে কুশলাদি বিনিময় করছিল। এমন সময় কীর্তির কাকা গণেশ চলে আসে আর মাথিকে ফোনে কথা বলতে দেখে জিজ্ঞেস করে, তুমি কার সাথে কথা বলছো? মাথিও কম যায় না, সে বলে সে তার বন্ধুর সাথে কথা বলছে, কিন্তু কীর্তির কাকা সেটা বিশ্বাস করে না। সে তার কাছ থেকে ফোন কেড়ে নেয়। তখন দেখতে পায় ফোনের স্ক্রিনে বন্ধুর নাম লেখা।
তখন সে ভাবে সত্যি হয়তো তার কোনো বন্ধুর সাথে কথা বলছে। মাথি তার বাবাকে চুপি চুপি বলে, বাবা তুমি টিফিন টাইমে এসো, তখন আমি কথা বলবো। পরের দিন টিফিন টাইমে মাথি স্কুল থেকে বেরিয়ে আশেপাশে তার বাবাকে খুঁজছিল। তখনই ভীরা ছুটে এসে তাকে কোলে তুলে নেয়। যখন ভীরা তাকে টিফিন খাইয়ে দিচ্ছিল তখন মাথি বলে নানু বাড়িতে তার খুবই কষ্ট হচ্ছে, খাবারের লবণ কম হয়েছে আজকে। সে একদিনের ঘটনা বলে যেখানে পিঠার সাথে চাটনির বদলে কীর্তি তাকে চিনি খেতে বলেছে। মাথি যখন বলেছে বাবা সবসময় চাটনি বানিয়ে দিত তখন কীর্তি রেগে গেছে। কীর্তিকে রাখতে দেখে তার কাকা খুশি হওয়ার ভান করে বলেছে চিনি দিয়েই তো বেশি মজা। এর মধ্যে দেখা যায় ভীরার কাকা রত্নাম ইলেকশনে দাঁড়িয়েছে। তার কাকি আর ভীরাও তার প্রচারে সাহায্য করছে। হঠাৎ করে চিফ মিনিস্টার ভিজিটে চলে আসে আর সে রত্নামকে জিজ্ঞেস করে আপনি জানেন একজন চেয়ারপারসনের কাজ কি? তার ইংরেজি কথা শুনে রত্নাম কিছুই বুঝতে পারে না, সে শুধু মাথা ঘুরিয়ে হ্যাঁ বলে। তখন রত্নামের স্ত্রীকেও সে বকে আর ইংরেজিতে প্রশ্ন করে বসে, আপনি পড়াশোনা জানেন? আপনার কাজ কি কি আর দায়িত্ব কি কি সেগুলো বুঝে নিতে পারবেন? তখন তার উত্তরে রত্নামের স্ত্রী বলে সে ফিন্যান্সে মাস্টার্স করেছে এবং সব উত্তর ইংরেজিতেই দেয়। এমনকি অফিসের হিন্দিতে তাকে জিজ্ঞেস করে সে কেন তার আসনে তার স্বামীকে বসাতে চাইছে। স্ত্রী হিন্দিতেই তাকে উত্তর দিয়ে বলে আপনি জানেন না এখানে সমাজ ব্যবস্থা কিভাবে চলে, এখানে পুরোটাই পুরুষতান্ত্রিক সমাজ। চেয়ারে গিয়ে বসলে অফিসার তাকে বলে ওই লোকটা আপনার কি হয়? রত্নামের স্ত্রী বলে উনি আমার স্বামী হন। অফিসার জিজ্ঞেস করে উনি কি হাউস হাজব্যান্ড? রত্নাম হ্যাঁ বলায় সে বলে ওনাকে যেন আগামী 5 বছর অফিসের আশেপাশে না দেখি। এরকম মূর্খ লোককে কিছুতেই দায়িত্ব দেওয়া যাবে না। অফিসার চলে যেতেই রত্নাম তার স্ত্রীর কাছে ছুটে আসে আর বলে সত্যি করে বলো তো তুমি কি নিয়ে পড়াশোনা করেছো? তখন সে বলে সে বিয়ে করেছে ইংলিশ লিটারেচারে। রত্নাম তো এই কথা শুনে স্তব্ধ হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় মাথি তার বাবার সাথে কথা বলছিল। তখনই ট্রেনিং সেন্টার থেকে কীর্তি বাড়িতে ফিরে আর মাথিকে কথা বলতে দেখে তার আঙ্কেলকে জিজ্ঞেস করে মাথি কার সাথে কথা বলছে। তার কাকা বলে ওর বন্ধু বিনোদের সাথে কথা বলছে। কীর্তির সন্দেহ হয়, সে তার মেয়েকে ডাক দেয়। ভয় পেয়ে মাথি ফোন কেটে দেয়। কীর্তি যখন ফোন চেক করে তখন বিনোদ মাই ফ্রেন্ড লেখা দেখে কিছুটা শান্ত হয়, কিন্তু তারপরও সে তার সন্দেহ দূর করার জন্য ওই নাম্বারে ফোন দেয়। যখন উপাস থেকে ফোন রিসিভ করে ভীরা কথা বলতে শুরু করে তখন সে কল কেটে দেয় আর মাথিকে বকে এবং বলে তুমি ওর সাথে কেন যোগাযোগ রাখছো? আমরা এখানে একসাথে থাকবো না, আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। তখন মাথিও রেগে যায় আর বলে তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে, এখানে আমাকে কেন টানছো? আমার সাথে তো বাবার কোনো ঝামেলা হয়নি, আমি বাবার সাথে কথা বলবো। মেয়ের এই জেদ দেখে কীর্তি ফোন আছাড় মেরে ভেঙে ফেলে। পরের দিন টিফিন টাইমে ভীরা তার মেয়ের সাথে দেখা করতে যায়। মাথি তার বাবাকে দেখে ছুটে এসে তাকে জড়িয়ে ধরে আর কান্নায় ভেঙে পড়ে। এরপর গত রাতের ঘটনা খুলে বলে তার বাবাকে। মেনু টিচার আসলে ভীরা তার কাছে ছুটির পারমিশন চায়। এরপর লেজার টাইমে তাকে নিয়ে ঘুরতে চলে যায়। অন্যদিকে কীর্তি তার অফিস থেকে যখন মাথিকে নিতে আসে তখন টিফিন টাইমে সব বাচ্চাদেরকেও সেখানে বসে খেতে দেখে, কিন্তু মাথিকে কোথাও দেখতে পায় না। মাথির ক্লাসমেট আর টিচাররা বলে তাকে সেকেন্ড পিরিয়ডের পর থেকে আর কোথাও দেখা যাচ্ছে না। কীর্তি রেগে যায় টিচারদের উপর। তখন হেড টিচার বলে ওদের ক্লাস টিচার মিনুকে ডাকা হোক। মিনুকে ডাকা হলে সে একটু ঘাবড়ে যায়। তারপর বলে তার বাবা এসে তাকে নিয়ে গেছে। ততক্ষণে ভীরা মাথিকে নিয়ে ফিরে আসে। মাথি খুশি মনে আইসক্রিম খেতে খেতে স্কুলে প্রবেশ করে, কিন্তু সামনে তার মাকে দেখে তারা দুজনেই ঘাবড়ে যায়। কীর্তি হেড টিচারের সাথে উচ্চবাক্য করে বলে কেন তার মেয়েকে তার বাবার সাথে যেতে দিয়েছে। টিচারও রেগে গিয়ে বলে তার বাবা তার গার্ডিয়ান, তাই আমরা তার সাথে তাকে যেতে দিয়েছি। আপনাদের পারিবারিক সমস্যা নিয়ে আপনারা স্কুলের বাইরে আলোচনা করুন, স্কুলের ভেতর এসব নিয়ে ঝামেলা করবেন না। এবার কীর্তির সব রাগ গিয়ে পড়ে মাথির উপরে। সে মাথিকে তার সাথে বাড়িতে যাওয়ার জন্য বলে, কিন্তু মাথি ভীরাকে জড়িয়ে ধরে বলে সে তার বাবাকে ছেড়ে যাবে না, সে তার বাবার কাছেই থাকবে। রেগে কীর্তি তাকে পরপর কয়েকটা থাপ্পড় মানে। ভীরা তাকে অনেকবার নিষেধ করে থামানোর জন্য, কিন্তু শেষে রেগে গিয়ে সে কীর্তিকেই থাপ্পড় মেরে বসে। কীর্তি সবার সামনে অপমান বোধ করে আর চোখে জল নিয়ে সেখান থেকে বাড়িতে চলে আসে আর মাথি চলে যায় তার বাবার সাথে। বাড়িতে গিয়ে রাতে মাথি তার বাবার কাছে বলতে থাকে তার মা কেন তার সাথে এরকম করছে, শুধু খেলায় হেরে গিয়েছে বলে। এখন ভীরা ছোট মাথিকে তার মায়ের জীবনের গল্প বলা শুরু করে। সে তাকে বলে তোমার মা ছোট থেকে রেসলিং খেলতো, সে সব জায়গায় চ্যাম্পিয়ন হতো, স্কুল কলেজ শেষ করে সে আরো অনেক পড়াশোনা করে, আমাদের বাড়ি ভর্তি মেডেল ছিল। দেখতে দেখতে তার বিয়ের বয়স হয়, তাকে অনেকবার অনেক পাত্রপক্ষ দেখতে আসে, তবে মেয়ে কুস্তিগির শুনলে সবাই চলে যেত। এরপর যখন তোমার নানু অসুস্থ ছিল তখন সে তোমার মাকে বলে বিয়েটা করে নিতে, আর ভাগ্যক্রমে আমার সাথে তোমার মায়ের বিয়ে হয়। তারপর যখন সব সত্যি সামনে আসে এবং আমি জানতে পারি ও কুস্তিগির, তখন আমাদের মধ্যে অনেক ঝামেলা হয়। তবে ও বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর একদিন আমি ওর সমস্ত মেডেল আর সার্টিফিকেট দেখতে পাই। এত সাফল্য রেখেও তোমার মা আমার সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। তখন আমি কুস্তি খেলা শুরু করি আর বুঝতে পারি এটা কত কঠিন একটা কাজ। আমাদের মধ্যে সমস্ত ভুল ভেঙে যায়। এরপর ঘর আলো
ভালো করে তুমি আসো। এই ছোট্ট তোমাকে রেখে দূরে ট্রেনিং সেন্টারে গিয়ে তোমার মায়ের অনেক পরিশ্রম করতে হয়েছে। তোমার থেকে দূরে থাকতে তার অনেক কষ্ট হতো। সে প্রায়ই ফোন করে কান্না করত। ছোট মাথি তার মায়ের এই ত্যাগের কথা শুনে খুবই মনক্ষুণ্ণ হয় আর বুঝতে পারে তার মাও তাকে অনেক ভালোবাসে। তার বাবা আর মায়ের মাঝে ভুল বোঝাবুঝিতে তাদের সম্পর্ক খারাপ হয়েছে। অন্যদিকে কীর্তিও একা একা তার বাবার বাড়িতে দিন কাটাচ্ছিল। সে প্রতি মুহূর্তে ভিরার মাথিকে মিস করছিল। মাথিও মন খারাপ করে বসেছিল, খাবার খাচ্ছিল না এবং স্কুলেও যাচ্ছিল না। পরপর কয়েকদিন স্কুলে আসতে না দেখে তার টিচার মিনু ভিরাকে কল করে। সে জানায় মাথির মন খারাপ শুনে সে তাদের বাড়িতে চলে আসে, তাকে পুতুল উপহার দেয়। তাতেও তার মন ভালো না হলে রতন কাকার সাথে আরো এক কাকা আসে। এরপর তারা সবাই মিলে নাচ গান করে। কীর্তির আঙ্কেল বাড়িতে গিয়ে তাকে খবর দেয় যে মাথির মন খারাপ বলে সে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। তখন কীর্তি তার পরিবার সহ ভিরার বাড়িতে চলে আসে, কিন্তু যখন তারা এসে পৌঁছায় তখন দেখতে পায় সেখানে একদম আনন্দমুখর পরিবেশ। ভিরার এক পাশে তার মেয়ে মাথি আর এক পাশে মাথির টিচার মিনু। তারা এমন পরিস্থিতি দেখে কীর্তিকে নিয়ে সেখান থেকে চলে যায়। ভিরা তাদেরকে বলে যে সে এসব করছে মাথির মন ভালো করার জন্য, কিন্তু এবারও তারা ভিরাকে ভুল বোঝে। এবার তার অ্যাডভোকেট কাকা বলে তোমাকে এখন আইনি লড়াই লড়তে হবে, কেননা কীর্তি তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে। তুমি এখন এখানে সাইন না দিলে তোমাকে কোর্টে যেতে হবে। তখন ভিরা হতাশ হয়ে বলে তার কাছে তো কোনো প্রমাণ নেই যে সে নির্দোষ। তবে তখন তার কাকাও তাকে বোঝায় তোমাকে প্রমাণ জোগাড় করতে হবে। যে ডাক্তার এই ঔষধ দিয়েছে তার সাথে দেখা করে তোমার প্রেসক্রিপশন নিয়ে আসতে হবে। পরবর্তী দৃশ্যে দেখানো হয় যে ডাক্তারের কাছ থেকে ঔষধ নিয়েছিল সে কোচের সাথে নাইট ক্লাবে দেখা করতে যায়। কোচ তখন তাকে জিজ্ঞেস করে তুমি চুপ করে আছো কেন। তখন এন্ট্রি হয় ভিরার। ভিরাকে দেখে সে তো কিছুটা চমকে ওঠে। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ভিরা সে ডাক্তারের কাছে সাধারণ রোগী সেজে গেলে সে জানতে পারে যে ওই লোক একটা ভুয়া ডাক্তার, যে টাকার বিনিময়ে খেলোয়াড়দের স্টেরয়েড বা ডোপিং এর ওষুধ সরবরাহ করে। সে তাকে খুঁজতে খুঁজতে একদিন মন্দিরে পায়। এরপর সে জিজ্ঞেস করে তোকে এই ওষুধ আমার স্ত্রীকে দেওয়ার জন্য কি বলেছে। তখন সে মারের ভয়ে কোচের নাম বলে দেয়। কোচ বুঝতে পারে যে তার পর্দা ফাঁস হয়ে গেছে। সে হেসে বলে তুই এতই বোকা যে কোনটা স্টেরয়েড আর কোনটা ভিটামিন সেই পার্থক্যটাই বুঝিস না। এখন জেনে গেলেও বাকি মিডিয়া বলিস আর আইন ব্যবস্থা যাই বলিস না কেন সবকিছু তো এখন তোর বিরুদ্ধে, কেননা ঔষধটা তো তুই দিয়েছিলি। কোচকে ভিরা জিজ্ঞেস করে সে আমার সাথে কেন এমনটা করেছে। কোচ বলে আমি এতদিন ধরে কত কষ্ট করে এসেছি প্রমোশন পাওয়ার জন্য, অথচ তোর বউ সব ক্রেডিট নিজেই নিয়ে নিল। আমাকে কেউ পাত্তাও দিল না। পরিবারের সবার কাছে আমি নিচু হয়ে গিয়েছিলাম আর তুই কিনা হাউস হাজবেন্ড হয়েও নাম কুড়াচ্ছিলে। ভিরা এবার কোচের শত্রুতার কারণটা বুঝতে পারে আর তাকে সহ তার লোকজনকে অনেক মারধর করে। এরপর সে সোজা কীর্তির কাছে যায় আর তাকে এই ব্যাপারে বলার চেষ্টা করে, কিন্তু কীর্তি দরজা খুলেই বলে এখন অবধি যা করেছিলে তা কি কম ছিল। এরপর তুমি আমার কোচের গায়ে হাত তুলেছ, এখন লোকে তো আমার নামে আরো বদনাম করবে, এতেই তোমার শান্তি হবে তাই না। এরপর কীর্তি তার একটা ভিডিও দেখায় যেটা তার কোচ তাকে রেকর্ড করে পাঠিয়েছে। সেখানে তার কোচ বলছে তোমার হাজবেন্ড এসে আমাকে মারধর করে গেছে আর বলেছে আমি যেন স্বীকার করি তোমাকে স্টেরয়েড আমি দিতে বলেছি। ভিরাকে এবারও কীর্তি ফিরিয়ে দেয়। পরের দিন যখন কীর্তি আর ভিরা কোর্টে আসে তখন কীর্তির উকিল বলে আজকে জজ সাবিত্রী থাকছে এই কেসে, উনি খুবই রাগী মানুষ। এবার কোর্টে হাজির হলে জজ সাবিত্রী কার্তিকে জিজ্ঞেস করে সে কি চায়। সে মাথিকে দেখিয়ে বলে সে তার মেয়েকে চায়। মাথিকে জিজ্ঞেস করে তুমি কি চাও। তখন মাথি বলে সে তার বাবার কাছে থাকতে চায়। এপাশে ভিরাকে জিজ্ঞেস করলে ভিরা বলে সে তার স্ত্রীকে চায়। তাদের এই চক্রাকার চাহিদা দেখে জজ রেগে যান। উকিলরা তাদের সপক্ষে বলতে আসলে জজ তাদের থামিয়ে দিয়ে কীর্তিকে জিজ্ঞেস করে কি সমস্যা। তখন কীর্তি সবটা খুলে বলে যে তার স্বামী হিংসা পরায়ণ হয়ে তার খাবারে স্টেরয়েড মিশিয়েছে, যার কারণে এখন তার ক্যারিয়ার ধ্বংসের মুখে। সে তার মেয়েকে ইন্টারন্যাশনাল কুস্তিগির বানাতে চায়, অথচ এখন তার মেয়েকেও ভিরা ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এরপর জজ যখন ভিরাকে বলতে বলে তখন সে বলে আমি কিভাবে ওর ক্ষতি করতে পারি জজ। ও যখন অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়ার জন্য দিনরাত খাটছিল আমি তখন ওর ঘর সামলাচ্ছিলাম যাতে ওর কোনো কষ্ট না হয়। আমার অহংকার বা হিংসা থাকলে আমি কেন দিনের পর দিন ওর রান্না করতাম। সে আবারও আদালতে বুঝিয়ে বলে আমাদের মাঝে পরিবারের ক্ষোভের কারণে আর কোচের এই মিথ্যা চক্রান্তে অনেক বড় ভুল বোঝাবুঝি হয়ে গেছে। আমরা যদি আলাদা হয়ে যাই তবে আমাদের এই নিষ্পাপ মেয়েটার জীবন পুরোপুরি নষ্ট হয়ে যাবে। ও তার বাবাকেও চায়, মাকেও চায়। কিন্তু এত কথা বলার পরেও কীর্তি যখন মানছিল না এবং সে যে কোনো মূল্যে ডিভোর্স চাইছিল তখন রতন রেগে বলে তুমি কুস্তি খেলে আর কি বা বীরত্ব প্রমাণ করতে চাইছো। আমার ভাইপো এটা খেলতে পারে আবার ঘরের কাজও করতে পারে। তার এরকম মন্তব্যে কীর্তি রেগে যায় আর বলে তাহলে হয়ে যাক আমাদের মধ্যে একটা কুস্তি, দেখা যাক কে সেরা। তাদের এত চিৎকার চেঁচামেচিতে জজ বিরক্ত হয়ে বলে আদালতে আজকের জন্য মুলতবি ঘোষণা করা হলো। এরপর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে তাদের প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। কীর্তির বিপক্ষে ছিল ভিরা। খেলতে যাওয়ার আগে মাথি ভিরাকে বলে তোমাকে কিন্তু জিততেই হবে। খেলা শুরু হয়। তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথমে কীর্তিকে ধরাশায়ী করার চেষ্টা করলেও দেখা যায় কীর্তি প্রত্যেকবার ভিরাকে হারিয়ে দিচ্ছে। বোর্ডে এখন স্কোর 12-1।
তখন ভীরা খেয়াল করে তার মেয়ে এক মনে সৃষ্টিকর্তাকে ডাকছে। সে উঠে দৃঢ়ভাবে খেলা শুরু করে। এবার সে এক অভিনব কৌশল বের করে। সে লড়াইয়ের মাঝে কীর্তিকে চুমু খেতে থাকে। এতে তার ফোকাস নষ্ট হয়ে যায় এবং সে আর ঠিক মতো লড়াই করতে পারে না। এই সুযোগে সে একের পর এক কায়দা করে কীর্তিকে ডাউন করে দিতে থাকে। দেখতে দেখতে এখন বোর্ডের স্কোর 19/19। এই শেষ সময়ে এসে কীর্তি ভীরাকে চুমু দিতে না দিয়ে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। তার উদ্দেশ্য ছিল ভীরাকে কোর্টের বাইরে ফেলে দেয়া। ভীরা কোর্টের বাইরে চলেই যাচ্ছিল। কোনো মতে সে নিজেকে সামলে আবারও কোর্টে ফিরে আসে, কিন্তু পেছনে ঘুরে দেখতে পায় কীর্তি মাথা ঘুরে পড়ে গেছে। মাথি ভয় পেয়ে ছুটে আসে, সেই সাথে পরিবারের সবাইও ছুটে আসে। তখন সবাই চিন্তিত হয়ে কীর্তিকে হসপিটালে নিয়ে যেতে চায়। এমন সময় একজন মহিলা আসে আর বলে, আমি ডাক্তার, আমাকে দেখতে দিন। সে কীর্তিকে চেক করে বলে, আরে ভয় পাওয়ার কিছুই নেই, এটা তো একটা সুখবর, কীর্তি মা হতে চলেছে। এই খবর শুনে কীর্তির কাকা খুবই হতাশ হয়ে যায়। সে ভাবে এখন ডিভোর্স কিভাবে হবে, আর প্রতিবেশী পার্থাও অবাক হয়ে যায়। ভীরার কাকি এসে তাকে রেগে বলে, তুমি একটা ডাউনলোড করতে পারলে না, আর এর মধ্যে দেখো ও কতগুলো ডাউনলোড করে ফেলেছে। কুস্তির যে হোস্ট ছিল ইয়েলো বাবু, সেও রসিকতা করে বলে, কুস্তি খেলতে খেলতে বাচ্চার মা হয়ে যেতে এর আগে কখনো কাউকে দেখিনি। এরপর দৃশ্য চলে যায় হসপিটালে, যেখানে দেখা যায় কীর্তি যমজ দুটি ছেলের জন্ম দিয়েছে। হোয়াট, এত তাড়াতাড়ি কিভাবে জন্ম দেয়? আচ্ছা যাই হোক, কীর্তি ভীরার কাছে ক্ষমা চায় আর মনে মনে খুবই গর্ববোধ করে যে সবসময় ভীরাকে ভুল বুঝে এসেছে, কিন্তু ভীরা এক মুহূর্তের জন্য তার হাত ছাড়েনি। সে সব সময় তার পাশে থেকেছে। এবার আমাদেরকে কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয়। এখন কীর্তি আর ভীরার ছেলেরা একটু বড় হয়েছে। কীর্তি কুস্তি খেলছে এবং খুব ভালো পারফরমেন্স করছে, হয়তো সে জিতে যাবে। স্টেডিয়ামে বসে আছে ভীরা তার দুই ছেলেকে কোলে নিয়ে, আর মাথি। তারা সবাই চিয়ার্স করতে করতে তাকে উৎসাহ দিচ্ছিল। আর এরকম একটা সুন্দর মুহূর্তের মধ্য দিয়েই মুভিটার শেষ হয়। গাইস, এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। এতক্ষণ আমি আরাফাত ছিলাম আপনাদের সাথে। কেমন লাগলো আজকের মুভির গল্প এবং আমার এক্সপ্লেনেশন, তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। গাইস, দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনের নতুন কোনো কাহিনী নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।